হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমরা সাম্প্রতিক তামিল একটি সিনেমা নিয়ে এক্সপ্লেইন করব। ভিডিওটি দেখার আগে যদি সাবস্ক্রাইব বাটনটি প্রেস না করা থাকে সাবস্ক্রাইবটি করে নিন। তাহলে আর দেরি না করে ভিডিওতে ঢুকে পড়ি। গল্পটি আজারবাইজানের বাকু শহর থেকে শুরু হয়। আমাদের নায়কের নাম অর্জুন এবং নায়িকার নাম কায়াল। তারা স্বামী স্ত্রী যারা বাকু থেকে কোথাও যাওয়ার জন্য রওনা দেয়। এরপর গল্প 12 বছর আগের ঘটনা দেখায়। অর্জুন ও কায়াল প্রথমবার একটি সফরে একে অপরের সাথে দেখা করে। তাদের মধ্যে আকর্ষণ তৈরি হয় এবং তারা ফোন নাম্বার আদান প্রদান করে। কয়েকদিন পর এই আকর্ষণ প্রেমে পরিণত হয়। তারা একে অপরকে ভালোবেসে খুব সুখে জীবন কাটাতে থাকে। কিছুদিন পর তারা বিয়ে করে। 3 বছর পর কায়াল গর্ভবতী হয়। এতে তারা খুব খুশি হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার মিসক্যারেজ হয় এবং ডাক্তার জানায় সে আর কখনো মা হতে পারবে না। এই সংবাদে তারা দুজনেই ভেঙে পড়ে। অর্জুন কায়ালকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কায়াল কারো সান্ত্বনা নিতে চায় না। সে নিজেকে একা করে ফেলে, এমনকি অর্জুনকেও দূরে সরিয়ে দেয়। অর্জুন বুঝতে পারে কায়াল এখন একা থাকতে চায়, তাই সে নিজেকে কাজে ব্যস্ত করে ফেলে। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একদিন কায়াল ভাবে, আমরা এখন কেবল ভালো বন্ধু। যদি একসাথে থাকি তাহলে একদিন আমরা একে অপরকে ঘৃণা করতে শুরু করব। তার চেয়ে ভালো আমরা ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যাই। অর্জুন ডিভোর্স মেনে নিতে চায় না, কারণ সে এখনো কায়ালকে অনেক ভালোবাসে। কিন্তু সে জানতে পারে কায়াল অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এটা জানার পর অর্জুন খুব রেগে যায়, কিন্তু সে কায়ালকে ভালোবাসে, তাই সে ডিভোর্সের জন্য রাজি হয়ে যায়। কায়ালের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল যার নাম অনু। সে জানতে পেরে অবাক হয়। কায়াল আদালতে ডিভোর্সের আবেদন করে এবং অর্জুনকে বলে, কেস শেষ হওয়া পর্যন্ত আমি আমার বাবা মার সাথে থাকবো। অর্জুন কিছু বলতে পারে না, তবে সে প্রস্তাব দেয়, ডিভোর্সের আগে আমরা শেষবারের মতো একসাথে কিছুটা সময় কাটাই। তোমাকে আমি গাড়িতে তোমার বাড়িতে নামিয়ে দিব। কায়াল প্রথমে না বলে, কিন্তু পরে রাজি হয়। এমন সময় একটি গাড়ি তাদের পথ আটকে দেয়। অর্জুন দ্রুত গাড়ি নিয়ন্ত্রণ করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, কিন্তু এই গাড়ির যাত্রীরা তাদের দিকে তাকিয়ে ফাক অফ বলে চিৎকার করে এবং সেখান থেকে চলে যায়। অর্জুন ভাবে এদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই এবং সেও বিষয়টা এড়িয়ে যায়। এরপর গাড়িতে পেট্রোল ভরার জন্য তারা একটি পেট্রোল পাম্পে যায়। কায়াল কিছুটা অস্বস্তি অনুভব করে এবং কোক কিনতে পাশের একটি মার্টে ঢোকে। সেখানে তার সঙ্গে দীপিকা ও রক্ষিত নামে এক দম্পতির পরিচয় হয়। এই দম্পতি এখানে একটি লজিস্টিক ব্যবসা চালায়, যেখানে তারা এক দোকান থেকে অন্য দোকানে মালামাল পাঠায়। এদিকে অর্জুন যখন গাড়িতে পেট্রোল ভরাচ্ছিল তখন আগের গাড়ির যাত্রীরা আবার ফিরে আসে। তারা 4 জন ছিল, আর তাদের নেতা মাইকেল। ওই গ্যাংটি গাঁজার নেশায় ছিল এবং ইচ্ছে করেই ঝগড়া বাঁধানোর চেষ্টা করছিল। অর্জুন এটা বুঝতে পারে এবং বলে, তুমি আমি দুজনেই ভুল করেছি, কিন্তু এখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল না, তাই আমি দুঃখিত। এরপর সে কায়ালকে ডাকে এবং তারা সেখান থেকে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ি থেমে যায়। অর্জুন গাড়ির সমস্যার কারণ খুঁজতে চেষ্টা করে, কিন্তু কিছুই বুঝতে পারে না। এমনকি সাহায্যের জন্য কাউকে ফোন করতেও পারছে না, কারণ মোবাইলে কোনো সিগন্যাল নেই। তারা সিদ্ধান্ত নেয় যদি কোনো পুলিশ আসে তাহলে সাহায্য চাইবে। এমন সময় মাইকেল ও তার গ্যাং আবার একই রাস্তায় আসে এবং তাদের পাশ দিয়ে উঁচু গলায় চিৎকার করতে করতে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর তারা আবার ফিরে আসে এবং কিছু দূর গিয়ে তাদের গতিবিধি কমিয়ে দেয়। অর্জুন বুঝতে পারে যে এরা আমাদের পর্যবেক্ষণ করছে। সে সতর্ক থাকার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই রক্ষিত ও দীপিকা সেই পথ ধরে আসে। কায়াল তাদের গাড়ি থামিয়ে সাহায্য চায়। রক্ষিত গাড়ি দেখে বলে, তোমাদের গাড়ি নতুন মডেলের, আমি এটি ঠিক করতে পারবো না, তবে এখান থেকে 10 কিলোমিটার সামনে জাফার্স বার আছে, ওখানে একটি টেলিফোন রয়েছে, সেটি ব্যবহার করে সাহায্য চাইতে পারো। এরপর সে বলে, আমাদের ট্রাকে তোমাদের লাগেজ রাখার জায়গা নেই, তবে তোমরা চাইলে আমাদের সঙ্গে যেতে পারো, আমরা তোমাদের পৌঁছে দেব। কিন্তু অর্জুন ও কায়াল তাদের লাগেজ ফেলে যেতে রাজি হচ্ছিল না। এদিকে রক্ষিত দীপিকা মাইকেল ও তার গ্যাংয়ের দিকে সন্দেহজনকভাবে তাকায়। গ্যাং সম্পর্কে জানা যায় যে এই রুটে পুলিশের সংখ্যা খুবই কম, তাই এই ধরনের লোকেরা এখানে ঝামেলা সৃষ্টি করে। এগুলো অর্জুন ও কায়াল জানতে পারে। মাইকেল তাদের দেখে বুঝতে পারে যে এখন ঝগড়া করলে সমস্যা বড় হয়ে যাবে, তাই সে সেখান থেকে চলে যায়। রক্ষিত কিছুক্ষণ চিন্তা করে এবং বলে, তোমরা দুজন এখানেই থাকো, আমরা সেখানে গিয়ে কাউকে পাঠিয়ে তোমাদের সাহায্য করব। অর্জুন রাজি হয়, কিন্তু কায়ালের শরীর খারাপ লাগতে থাকে। গ্যাস ফর্ম হওয়ায় সে কিছুটা অস্বস্তি বোধ করে। অর্জুন বলে, কায়ালকে তোমরা সঙ্গে নিয়ে যাও এবং তাকে জাফার্স বারে রেখে দিও। এরপর তারা 3 জন জাফার্স বারের দিকে রওনা দেয়। অন্যদিকে অর্জুন অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু রোদের তীব্রতা বেড়ে গেলে সে ভাবে আবার গাড়ির সমস্যা দেখে নেওয়া যাক। সে গাড়ি পরীক্ষা করতে গিয়ে দেখে ফুয়েল ট্যাঙ্কের পাশে থাকা যে কেবলটি ছিল সেটি ছেঁড়া। অর্জুন দ্রুত কেবলটি মেরামত করে এবং জাফার্স বারের দিকে রওনা করে।
কিন্তু সেখানে পৌঁছে দেখে ট্রাক নেই, কায়ালও নেই। সে হতবাক হয়ে সেখানকার মালিক জাফারের কাছে গিয়ে জানতে চায়, কিন্তু জাফার কোনো স্পষ্ট উত্তর দেয় না এবং শুধু বলে আমি কিছুই জানি না। অর্জুন জানতে পারে 40 কিলোমিটার দূরে আরও একটি জায়গা রয়েছে। সে ভাবে হয়তো আমার স্ত্রী সেখানেই আছে। তারপর সে জাফারকে বলে, আমার স্ত্রী যদি এখানে আসে তাহলে তাকে বলো যেন এখানেই থাকে, এবং সে পরবর্তী গন্তব্যের দিকে রওনা হয়। কিছু দূর যেতেই সে রক্ষিতের ট্রাক দেখতে পায়। অর্জুন দ্রুত ট্রাকের কাছে গিয়ে রক্ষিতকে থামাতে বলে, কিন্তু রক্ষিত গাড়ি না থামিয়ে এগিয়ে যেতে থাকে। অর্জুন বাধ্য হয়ে তার গাড়ি ট্রাকের সামনে দাঁড় করিয়ে দেয় এবং চিৎকার করে বলে, তুমি থামছো না কেন? আমার স্ত্রী কোথায়? রক্ষিত বিস্মিত হয়ে বলে, তুমি কে? আমি তো তোমাকে প্রথমবার দেখছি। অর্জুন হতবাক হয়ে দেখে রক্ষিতের সঙ্গে কায়াল নেই। সে কিছু বুঝতে না পেরে রক্ষিতের সঙ্গে তর্ক শুরু করে এবং চিৎকার করে বলে, আমার স্ত্রী কোথায়? আর তোমার স্ত্রীও কোথায়? ঠিক তখনই একটি পুলিশ ভ্যান সেই রাস্তা দিয়ে আসে এবং তাকে দেখে থেমে যায়। পুলিশ অর্জুনের সমস্যার কথা শোনে এবং পুরো ট্রাকটি চেক করতে শুরু করে, কিন্তু ট্রাকে কোনো মানুষ নেই। আসল ঘটনা হলো, রক্ষিত পুলিশের সঙ্গে কথা বলতে গিয়ে নিজেকে ধীরাজ বলে পরিচয় দেয়। এই কথা শুনে অর্জুন বিষয়টা বুঝতে পারে এবং রাগে ফেটে পড়ে। সে বলে, আমি তোমাকে এত সহজে ছাড়বো না। তবে পুলিশ রক্ষিতকে ছেড়ে দেয় এবং অর্জুনকে বলে, এখান থেকে কিছু দূরেই পুলিশ স্টেশন আছে, তুমি সেখানে গিয়ে অভিযোগ জানাও। রক্ষিতের সমস্ত তথ্য আমার কাছে আছে, যখন দরকার হবে তখন তাকে গ্রেফতার করা যাবে। অর্জুন স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ তার সঙ্গে কথা বলে এবং তার স্ত্রীর বিষয়ে বিস্তারিত জানতে চায়। তারা অর্জুনকে সন্দেহ করে এবং বলে, তোমার স্ত্রী হয়তো কাউকে ভালোবেসে নিজেই চলে গিয়েছে। কিন্তু অর্জুন রেগে গিয়ে বলে, আমরা নিজেরাই ডিভোর্স নেওয়ার পরিকল্পনা করেছিলাম, তাহলে সে হঠাৎ করে কেন চলে যাবে? পুলিশ তাকে আশ্বস্ত করে এবং বলে, আমরা তোমার স্ত্রীকে খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এরপর অর্জুন আবার জাফার্স বারে ফিরে যায়, কিন্তু তার স্ত্রীকে সেখানে দেখতে পায় না। তার মনে সন্দেহ জাগে এবং সে বারের কাউন্টারের কাছে গিয়ে অনুসন্ধান করতে শুরু করে। এতে জাফার রেগে যায় এবং অর্জুনকে হুমকি দেয় এবং ধাক্কা দেয়। অর্জুন বার থেকে বেরিয়ে আসে। তারপর সে বাহিরে থাকা একটি টেলিফোন বুথের পাশে দাঁড়িয়েছিল। তখন এক যুবক তার কাছে এসে বলে, আমি তোমার স্ত্রীকে দেখেছি। কিছু লোক তাকে গাড়ি বদল করে অন্য একটি রুটে নিয়ে গিয়েছে। এই কথা শুনে অর্জুন অবাক হয়ে বলে, এই তথ্য তুমি পুলিশের কাছে জানাও, এতে আমার অনেক সাহায্য হবে। কিন্তু সেই যুবক হাসতে হাসতে বলে, তুমি কি পাগল? এইসব কথা বললে পুলিশ কিছুই করবে না। এই কথা শুনে অর্জুন আরও অবাক হয়ে যায়, কারণ সে জানতে পারে যে ওই পুলিশ স্টেশনে বহু নিখোঁজ ব্যক্তির অভিযোগ রয়েছে, কিন্তু সেগুলোর কোনো তদন্ত হয়নি। তখনই সে বুঝতে পারে তার স্ত্রীকে খুঁজে বের করতে তাকে একাই লড়াই করতে হবে। অর্জুন তৎক্ষণাৎ সেই রুট ধরে এগোতে থাকে যেখানে তাকে বলা হয়েছিল। অল্প কিছু দূর যাওয়ার পর সে দূরে গাড়িটি দেখতে পায়। এটি দেখে সে মনে করে, আমার স্ত্রী হয়তো এখানেই আছে। কিন্তু হঠাৎই মাইকেল ও তার গ্যাং সেখানে আসে এবং অর্জুনকে আক্রমণ করে। তারা অর্জুনকে মারধর করে এবং রক্ষিত ও দীপিকার কাছে নিয়ে যায়। অর্জুন বুঝতে পারে যে যুবক তার সঙ্গে কথা বলছিল সেও এই গ্যাংয়ের সদস্য। তারা সবাই মিলে অর্জুনকে ফাঁদে ফেলার পরিকল্পনা করছিল। এখন প্রশ্ন হচ্ছে, আসলে এরা কারা? এই অপহরণকারীরা মানুষকে অপহরণ করে টাকা কামায়। এই গ্যাংয়ের নেতা হলো রক্ষিত ও দীপিকা। তারা অর্জুনকে বলে, তোমার স্ত্রী আমাদের সুপারি দিয়েছে, তার প্রেমিকের সঙ্গে থাকার জন্য সে চায় তুমি তাদের পথে না আসো। এরপর তারা অর্জুনকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে পালিয়ে যায়। তখন দীপিকা অর্জুনকে থামিয়ে বলে, তুমি, তোমার স্ত্রী বা তার প্রেমিক কেউই আসলে আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমার দরকার শুধু টাকা। সে আরও বলে, যদি তুমি তোমার স্ত্রীর চেয়ে বেশি টাকা দাও তাহলে তোমাকে ছেড়ে দেব এবং তোমার স্ত্রীকে মেরে ফেলবো। অর্জুন তাদের কথা শুনে স্তম্ভিত হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে যে তার স্ত্রী কখনো এমন করতে পারে না। অর্জুন দৃঢ়ভাবে বলে, আমার স্ত্রী কখনো আমাকে বিশ্বাসঘাতকতা করবে না। তারা হেসে বলে, তোমার সামনে দুটি পথই খোলা আছে। কায়েল ও তার প্রেমিক যে টাকা আমাকে দিয়েছে তার থেকে বেশি টাকা দাও, আমি তাদেরকে মেরে ফেলবো। অথবা তোমার ব্যাংকের 8 কোটি টাকা আমাকে দিয়ে দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। আর তুমি যদি চাও তোমার স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে যেতে পারো। অর্জুন রাগান্বিত হয়ে বলে, তোমরা আসলে কে? তখন রক্ষিত ও দীপিকা তাদের গল্প বলা শুরু করে। রক্ষিত ও দীপিকা তারা মানসিক রোগী ছিল। কয়েক বছর আগে তারা দুজনেই একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। দীপিকা ছিল ভয়ঙ্কর সাইকোপ্যাথ। একদিন সে একটা চকলেট পাওয়ার জন্য এক রোগীকে এতটাই প্রলুব্ধ করেছিল যে সে নিজেকে হত্যা করে। এই ঘটনার পর আদালত রায় দেয় যে দীপিকাকে সারা জীবন মানসিক হাসপাতালে থাকতে হবে। তার বাবা মা এ কথা শুনে ভেঙে পড়ে।
কিন্তু কিছুই করতে পারেনি। তারা দীপিকাকে ছেড়ে চলে যায়। হাসপাতালের জীবন দীপিকার সহ্য হচ্ছিল না, তাই সে তার পরিবারের কাছে অসংখ্য চিঠি লিখেছিল যাতে তারা তাকে সেখান থেকে বের করে আনে, কিন্তু কেউ তার চিঠির উত্তর দেয়নি। ফলে সে আরও পাগল হয়ে যায়। একদিন হাসপাতালের কিছু ওয়ার্ড বয় দীপিকাকে ধর্ষণ করতে চেষ্টা করে। তখন রক্ষিত এগিয়ে আসে এবং সবাইকে মেরে দীপিকাকে বাঁচায়। সেই মুহূর্তেই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এরপর তারা মানসিক হাসপাতাল থেকে পালিয়ে যায়। পালানোর পর দীপিকা প্রথমেই তার বাবা মাকে খুন করে। এভাবেই তাদের অপরাধের জীবন শুরু হয়। এখন অর্জুন তার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য 8 কোটি টাকা দিতে রাজি হয়। সে বলে, আমার ব্যাংকে লোক পাঠিয়ে পুরো টাকা তুলে নাও। এদিকে রক্ষিত ও দীপিকা অর্জুনকে ফাঁকি দিয়ে যত বেশি সম্ভব টাকা নেওয়ার পরিকল্পনা করে। তখন দীপিকা অর্জুনের স্ত্রী কায়েলের সঙ্গে কথা বলতে থাকে। সে কায়েলকে বলে, তোমার বান্ধবী এই অপহরণের পরিকল্পনা করেছে, কারণ সে তোমার স্বামীকে পছন্দ করে। এরপর দীপিকা একটি ছবি দেখায় যেখানে কায়েলের বান্ধবীকে তার স্বামীর সঙ্গে দেখা যাচ্ছে। এই ছবি দেখে কায়েল হতবাক হয়ে যায়। এরপর দীপিকা তাকে আরো উস্কে দিয়ে বলে, যখন তুমি বাড়িতে ছিলে না তখন তোমার বান্ধবী তোমার স্বামীকে সান্ত্বনা দিতে গিয়ে খুব কাছাকাছি চলে এসেছিল। এখন তুমি যদি তোমার স্বামীর চেয়ে বেশি টাকা দাও তাহলে আমি তোমার পক্ষে চলে যাব এবং ওদের দুজনকেই মেরে ফেলবো। কায়েল দীপিকার কথায় বিশ্বাস করে না। সে রেগে গিয়ে বলে, আমি তোমাকে দেখিয়ে দেব নরক কাকে বলে। এদিকে অর্জুনের বাড়িতে সত্যিই তার স্ত্রী গিয়েছিল। সে অর্জুনকে সান্ত্বনা দিতে চেয়েছিল, কিন্তু অর্জুন তাকে থামিয়ে দেয়। অর্জুন বলেছিল, আমরা ভালো বন্ধু, আমাদের এই সম্পর্ক সেভাবেই থাকা উচিত। এরপর সে সেখান থেকে চলে যায়। অর্জুন ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলে তার অ্যাকাউন্টের সব টাকা তুলে নেয়। ব্যাংক ম্যানেজারের টেবিলে একটি শার্প ছুরি সদৃশ্য বস্তু দেখে। সে ভাবে এটি কাজে লাগতে পারে এবং কাউকে কিছু বুঝতে না দিয়ে সেটি নিজের কাছে রেখে দেয়। অর্জুন টাকা নিয়ে হাইওয়েতে আসে। মাইকেল তার গ্যাং নিয়ে সেখানে এসে টাকা দিতে বলে, কিন্তু অর্জুন প্রথমে তার স্ত্রীকে দেখাতে বলে। এতে ওরা রেগে গিয়ে অর্জুনকে মারধর করে, বেঁধে গাড়িতে ফেলে দেয়। অর্জুন নিজের কাছে থাকা বস্তু দিয়ে বাঁধন খুলে নেয় এবং ওদের একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে। মাইকেল বন্দুক বের করে অর্জুনকে মারতে চায়, কিন্তু অর্জুন বন্দুকটি কেড়ে নিয়ে ওদের সবাইকে গুলি করতে থাকে এবং তার স্ত্রী কোথায় আছে তা জানতে চেষ্টা করে, কিন্তু কেউ কিছু বলে না। ফলে অর্জুন মাইকেলকে ভয়ঙ্করভাবে নির্যাতন করে। ঠিক তখনই পুলিশ এসে ওদের থামিয়ে অর্জুনকে বন্দুক ফেলতে বলে। অর্জুন বন্দুক ফেলে দিয়ে বলে, আমার স্ত্রী কোথায় আছে এর উত্তর এই লোক জানে, সত্যিটা আপনারা বের করুন। কিন্তু মাইকেল হঠাৎ গাড়ি থেকে নেমে পুলিশকে গুলি করে এবং অর্জুনকেও মারার চেষ্টা করে। তবে অর্জুন দ্রুত পালিয়ে যায়। মাইকেল সব টাকা নিয়ে রক্ষিতের কাছে রওনা দেয়। পুলিশ আহত হয়ে পড়ে থাকায় অর্জুন আবার ফিরে এসে অ্যাম্বুলেন্স ডাকে। তারপর পুলিশের গাড়িতেই রক্ষিত ও দীপিকাকে খুঁজতে বের হয়। রাস্তার মাঝে সে একটি ট্রাক দেখে, যা দেখতে ঠিক রক্ষিত ও দীপিকার ট্রাকের মতোই লাগে। সে কাছে গিয়ে পুরো ট্রাক চেক করে, কিন্তু কোনো ক্লু খুঁজে পায় না। যখন সে বিভ্রান্ত হয়ে পড়ে তখন একজন অপরিচিত লোককে দেখে, যাকে সে ব্যাংকের সামনে দেখেছিল। অর্জুন তাকে অনুসরণ করে লোকটির বাড়ি পর্যন্ত যায় এবং ভয়ঙ্করভাবে মারধর করে রক্ষিত কোথায় আছে তা জানতে চায়। ঠিক তখনই জাফর নামের এক বারের মালিক সেখানে আসে। জাফর আসলে রক্ষিতের গ্যাংয়ের একজন সদস্য। অর্জুন কোনোভাবে নিজেকে মুক্ত করে নিয়ে আসে এবং জাফরকে প্রচন্ড মারধর করে। সহ্য করতে না পেরে জাফর রক্ষিত ও দীপিকা কোথায় আছে তা বলে দেয়। অর্জুন দ্রুত সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে মাইকেল টাকা নিয়ে রক্ষিতের কাছে পৌঁছায়। রক্ষিত তার গায়ে আঘাত দেখে পুরো ঘটনা বোঝে। সে ও দীপিকা বুঝতে পারে অর্জুন ওদের ধরতে আসছে এবং তাদের এখান থেকে পালাতে হবে। তাই রক্ষিত গ্যাংয়ের সবাইকে টাকা দিয়ে বলে, তোমরা এখান থেকে চলে যাও, সবাই পালানোর প্রস্তুতি নাও। অর্জুন সেখানে পৌঁছায়, সবাইকে মারধর করে এবং তুমুল লড়াই শুরু করে। অর্জুন ও মাইকেল আবার মুখোমুখি হয়। অর্জুন তার স্ত্রী সম্পর্কে জানতে চায়, তাই মাইকেলকে হত্যা না করে কেবল মারধর করে, কিন্তু মাইকেল তাকে হত্যা করার চেষ্টা করে। তখন অর্জুন বাধ্য হয়ে মাইকেলকে মেরে ফেলে। এটি দেখে দীপিকা অর্জুনের সঙ্গে লড়াই শুরু করে এবং বলে, তোমার স্ত্রীকে তুমি কোনো দিন খুঁজে পাবে না, আর পেলেও তাকে চিনতে পারবে না। এই কথা শুনে অর্জুন প্রচন্ড কষ্ট পায়। লড়াই চলতে থাকে। এক পর্যায়ে দুজনেই ওপরতলা থেকে নিচে পড়ে যায়। তখন দীপিকার মুখ পুড়ে যায় এবং সে যন্ত্রণা সহ্য করতে না পেরে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এতে রক্ষিত গভীর দুঃখ পায় এবং বলে, কিছু মানুষ আমাকে পছন্দ করে না, আর আমি পৃথিবীর কোনো মানুষকে পছন্দ করি না। গোটা পৃথিবীর মধ্যে একমাত্র দীপিকাকেই আমি ভালোবেসেছিলাম, আর তাকেই তুই মেরে ফেললি। অর্জুন, এখন দেখ তোর মৃত্যু কিভাবে হয়। এতে দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত অর্জুন রক্ষিতকে পরাজিত করে। রক্ষিত মুচকি হেসে বলে,
তোর স্ত্রী সম্পর্কে তোকে কখনোই জানতে দিব না। এরপর সে ক্রাশারের নিচে পড়ে যায় আর অর্জুন হতবুদ্ধি হয়ে যায়। অর্জুন কিছু বুঝতে না পেরে স্ত্রী সম্পর্কে ভাবতে থাকে। ঠিক তখনই কিছু কুকুরকে একটি জায়গায় মাটি খুঁড়তে দেখে। সন্দেহ হওয়ায় অর্জুন সেখানে গিয়ে দেখে মাটির নিচে একটি বড় ঘর আছে। সেখানে দীপিকা একটি মেয়ের প্লাস্টিক সার্জারি করিয়েছে। অর্জুন ভাবে সে হয়তো তার স্ত্রী, কিন্তু পরে জানতে পারে সে অন্য কেউ। তবে অর্জুন খুঁজে পায় কায়ালকে সেখানে বেঁধে রাখা হয়েছিল। অর্জুন দ্রুত তাকে উদ্ধার করে এবং পুলিশ সেখানে এসে সবাইকে গ্রেফতার করে। পুলিশ কায়াল ও আহতদের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক অর্জুনকে জানায় এখানে হওয়া সব অপহরণের জন্য এই চক্রই দায়ী। তারা স্বামীদের কাছ থেকে টাকা নিয়ে হত্যা করত এবং স্ত্রীদের প্লাস্টিক সার্জারি করে চেহারা পরিবর্তন করার মাধ্যমে বিদেশে বিক্রি করত। আসলে প্রথমে রক্ষিত ও দীপিকা অর্জুনের এক বন্ধুকে অপহরণ করার পরিকল্পনা করেছিল, কিন্তু অর্জুনের পরিবারের কথা জানতে পেরে তারা পরিকল্পনা বদলে দেয়। পুলিশ অর্জুনের সাহস ও বিচক্ষণতার প্রশংসা করে এবং তার বিরুদ্ধে কোনো মামলা না দিয়ে ছেড়ে দেয়। অর্জুন কায়ালকে নিয়ে বাড়ি ফেরে। এত কিছুর পর কায়াল বুঝতে পারে অর্জুন তাকে কতটা ভালোবাসে। তারা আবার একসঙ্গে সুখী হয়। অর্জুনও আনন্দে ভেসে যায়। এভাবেই সিনেমাটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।